আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছো, যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছো, যারা এক কথায় অস্থায়ী কর্মচারী আছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই অস্থায়ী কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্ট একটি রায় প্রদান করেছে। সেই রায়ে কি বলেছে সেটা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের যে লক্ষ লক্ষ কর্মচারী আছে, অস্থায়ী কর্মচারী, তাদের স্থায়ীকরণ বা তাদের আরো যে সমস্ত দাবি দাওয়া আছে সেইগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। তো আশা করি যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছো তারা এই ভিডিওটা দেখলে অনেকটা কিন্তু উপকৃত হবে এবং তোমরা কিভাবে স্থায়ী করবে তোমাদের চাকরিকে সে বিষয়েও কিন্তু তোমাদের সঙ্গে একটা সাজেশন বা আলোচনা কিন্তু আমি করে দেব, কিভাবে তোমরা স্থায়ীকরণের পথে কিন্তু এগোতে পারবে। এবারে আমরা চলে আসি সুপ্রিম কোর্টের যে রায়। আমি কিন্তু একদম তোমাদের কেস নাম্বার, ঠিক আছে, বা কেসে কি বলা হয়েছে সবকিছু কিন্তু আগে প্রথমে আলোচনা করে দিই, একটু মন দিয়ে দেখে নাও। দেখতেই পাচ্ছ কেস নাম্বার এটা আছে। যারা দেখতে চাইছো সুপ্রিম কোর্টের ওখান থেকে ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে, বা লাইভ ল বলে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে কিন্তু তোমরা দেখলেও দেখতে পারো। এই যে কেস নাম্বার, ডায়েরি নাম্বার, সিরিয়াল নাম্বার আমি কিছু সবকিছু দেখিয়েছিলাম তোমাদের। দেখো পিটিশনার বা রেসপন্ডেন্ট অ্যাডভোকেট কে ছিলেন সেটাও দেখিয়ে দিচ্ছি, পিটিশনার কে ছিল সেটাও দেখিয়ে দিলাম তোমাদের, একটু দেখে নাও তোমরা। এবং বেঞ্চ, সুপ্রিম কোর্টের যে বেঞ্চ বসেছিল, বেঞ্চ জাস্টিস কে ছিল, জাস্টিস সঞ্জয় কারোল ছিল এবং জাস্টিস জাস্টিস আগস্টিন জিওর্জি, এগুলো সবাই এরা কিন্তু ছিল, ঠিক আছে। এবং দেখো জাজমেন্ট দিয়েছে কে? জাজমেন্ট দিয়েছে মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল কিন্তু জাজমেন্ট দিয়েছে। এবং জাজমেন্টটা কবে দিয়েছে? এই জুন মাসের 1 তারিখে কিন্তু এই জাজমেন্ট দিয়েছে। তোমরা যদি আমার ডেসক্রিপশন চেক করবে, আমি পারলে ডেসক্রিপশনের মধ্যে এই যে টোটাল যে কেসের, ঠিক আছে, মানে পেজটা, ঠিক আছে, পিডিএফটা আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা চাইলেও নিজেরা দেখে নিতে পারবে। অথবা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি সেখানে কিন্তু তোমাদের এই জাজমেন্টের কপিটা কিন্তু দিয়ে দেবো। মূল বিষয় কি ছিল, মামলার মূল বিষয়টা কি ছিল, মন দিয়ে দেখে নাও। আবেদনকারীরা ছিলেন ভারতীয় রেলের অধীনস্থ কর্মরত কিছু অস্থায়ী বা ক্যাজুয়াল কর্মচারী। দেখো এই যে রায়টা, তাহলে ভারতীয় রেলে কিছু অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু এই রায়টা দিচ্ছে। এবারে অনেকের মনে হতে পারে যে আমরা তো ওয়েস্ট বেঙ্গলে অস্থায়ী কর্মচারী আছি, তাহলে কি আমাদের জন্য এই রায়টা হবে না? হ্যাঁ, আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গার, ঠিক আছে, যেহেতু সুপ্রিম কোর্ট একটা কোনো রায় দিয়েছে, সুতরাং সেই রায় কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু সেম থাকে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে তোমাদের। দেখো বলছে কি বলা হয়েছে, দেখো যে আবেদনকারীরা ছিলেন ভারতীয় রেলের অধীনস্থ কর্মরত কিছু অস্থায়ী ও ক্যাজুয়াল কর্মচারী। তারা দীর্ঘদিন কাজ করার পর অবসরকালীন সুবিধা, বিশেষত পেনশন দাবি করেন। কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল মানে ক্যাট তাদের পক্ষে রায় দিয়েছিল, মানে ওই কর্মচারীদের পক্ষে কিন্তু রায় দিয়েছিল যে হ্যাঁ এদেরকে কিন্তু পেনশন দিতে হবে, যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের পেনশন দিতে হবে। পরে কি হয় না, পাটনা হাইকোর্টে এই ক্যাটের রায় বাতিল করে দেয়। বাতিল করে সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তখন আবার কোথায় যায় কর্মচারীরা? সুপ্রিম কোর্টে কিন্তু এই কেসটাকে কিন্তু নিয়ে যায়। সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে যেটা জানতে চাইছো তোমরা, একটু মন দিয়ে দেখে নাও। আদালত স্পষ্ট করে যে শুধুমাত্র অস্থায়ী বা ক্যাজুয়াল কর্মী হওয়ার কারণে দীর্ঘ সেবাকালকে উপেক্ষা করা যায় না। কর্মচারীরা যদি নিয়ম অনুযায়ী দীর্ঘ সময় সরকারি প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তাহলে তাদের সেবাকালকে পেনশন সংক্রান্ত বিষয়ে বিবেচনা করতে হবে। হাইকোর্ট যেভাবে ক্যাটের সিদ্ধান্ত বাতিল করেছিল, সুপ্রিম কোর্ট তা গ্রহণ করেনি। তাহলে হাইকোর্ট ক্যাটের যে সিদ্ধান্ত, ক্যাট বলেছিল কি না পেনশন দিতে হবে, সেই সিদ্ধান্তকে বাতিল করেছিল হাইকোর্ট। এবার হাইকোর্টের ওই রায়কে বাতিল করে ঘুরিয়ে কিন্তু ক্যাট যে রায় দিল সেটা কিন্তু সমর্থন করলো, বা সেই রায় কিন্তু সুপ্রিম কোর্ট দিল। ফলে কর্মচারীদের পেনশন সংশ্লিষ্ট দাবি পুনরায় স্বীকৃতি পায় এবং ক্যাটের দেওয়া সুবিধা বহাল থাকে। প্রত্যেকের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল প্রত্যেকের। এবারে আমি আসি, ঠিক আছে, আচ্ছা এবারে সাধারণ ভাষায় এখানে এক্সপ্লানেশন দেওয়া আছে, আমি ওটা যাচ্ছি না, আমি তোমাদের বোঝাই, ব্যাপারটা বোঝো।
আমি কিছু বিষয় তোমাদের বলবো, সেগুলো মন দিয়ে শুনো। প্রথমেই আসি আমি, দেখো কয়েকটা বিষয় তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। 1 নাম্বার বিষয় হচ্ছে যে তাহলে এই যে অস্থায়ী কর্মচারীরা, দেখো অস্থায়ী কর্মচারীরা কিন্তু সরকারি যে দপ্তর, সেই দপ্তরগুলিতেই কিন্তু তারা তাদের লেবারটা কিন্তু দিচ্ছে। সুতরাং তারা যে পরিশ্রম করছে, মানুষকে সার্ভিস দিচ্ছে একটা, সেটা কিন্তু একটা যথেষ্ট সার্ভিস দিচ্ছে। সুতরাং তারাও কিন্তু অবসরের সময় তাদের জীবনযাপন কিভাবে হবে, কারণ তার বেতন কিন্তু খুবই কম। আমরা জানি, একটা আমি দেখলাম তোমাদেরই আমি কমেন্টে দেখছিলাম, অনেক অনেক অস্থায়ী কর্মচারী আছে তাদের বেতন 6,000 টাকা, কারো 10,000 টাকা। এই বর্তমানে এত ইনফ্লেশন, এত জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে এই 10,000 টাকা বা 6,000 টাকায় কোনোভাবেই একজন ব্যক্তির বা একটা পরিবার কখনো কিন্তু চলতে পারে না। ছেলে মেয়েদের স্টাডি আছে, তার সঙ্গে শুরু করে যদি বলা হয় বৃদ্ধ বাবা মা থাকে, তাদের মেডিসিন থাকে, ঠিক আছে, এবং নিজে তার সঙ্গে তার স্ত্রী, এই এত একটা পরিবার কোনোভাবেই কিন্তু চলতে পারে না এই 6,000 টাকা বা 10,000 টাকা, সেটা কিন্তু আমরা সবাই জানি। ফলে কি হয় না, এক তো তাদের অস্থায়ী কর্মচারী হিসাবে তারা লেবার দিচ্ছে, যে কাজটা করার প্রয়োজন তার থেকে কিন্তু বেশি লেবার কিন্তু তারা দিচ্ছে, ঠিক আছে, যেটা একদম রিয়েল, যেটা বাস্তব, যেটা চিত্র, সেটাই আমি বলছি। হ্যাঁ, এটা হতে পারে যে তারা কোন রকম পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগ হয়নি, এটাই হচ্ছে একটা তাদের অপরাধ বা তাদের দোষ। কিন্তু যে সরকারি দপ্তরে তাদের নেওয়া হয়েছে, সেই সরকারি দপ্তরে তারা এত লেবার দেওয়ার পরেও তারা অবসরকালীন সময়ে পেনশন কেন পাবে না? তাহলে পেনশন কিন্তু তাদের দিতে হবে, সুপ্রিম কোর্ট একটা কিন্তু স্পষ্ট করে দিল। এবারে আসি আরো একটা বিষয়, না এই অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য সুপ্রিম কোর্ট কিন্তু একটা রায় দিয়েছিল, এবং তোমরা নিশ্চয়ই জানো যে বিভিন্ন রাজ্য বর্তমানে দেখবে, রিসেন্টলি পাঞ্জাব যত অস্থায়ী কর্মচারী ছিল সবকে কিন্তু পার্মানেন্ট করেছে, এবং মিনিমাম একটা গ্রুপ ডি এর যে স্যালারি, সেই স্যালারি কিন্তু সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে কিন্তু বলেছে যে সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে, যদি তারা অ্যাটলিস্ট 10 বছর সার্ভিস দেয় সেই চাকরিতে। এবং তার সঙ্গে সঙ্গে তাদের কি করতে হবে না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখে নাও। এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের যারা অস্থায়ী কর্মচারী আছো, তারা কি করবে, কিভাবে তাদের স্থায়ীকরণ হবে, সেটাও আলোচনা করে দেবো। দেখো একটু ভুল বললাম, দেখো বলছে 3 বছর একটানা কাজ করলে গ্রুপ ডি কর্মীদের সমতুল্য মর্যাদা দিতে হবে, বেতন ও অন্যান্য সুবিধায় সমতা দিতে হবে। 10 বছর তার বেশি চাকরি করলে পেনশন পাওয়ার অধিকার বা গ্র্যাচুইটি পাওয়ার অধিকার বা ফ্যামিলি পেনশন পাওয়ার অধিকার কিন্তু তাদের থাকবে। তাহলে মন দিয়ে বোঝা গেল ব্যাপারটা। এবারে আমরা আসি যে স্থায়ীকরণ কিভাবে হবে। এখন সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের ভিত্তি থেকে আমাদের পশ্চিমবঙ্গ, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কি পার্মানেন্ট করবেন এই যে লক্ষ লক্ষ কর্মচারী আছে? আমি তোমাদের বলেইছি, দেখো কিছুদিন আগে একটা নিউজে প্রকাশিত হয়েছিল যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু যারা এর আগে অস্থায়ী, মানে তৃণমূলে যখন সরকার ছিল, যে সমস্ত অস্থায়ী কর্মচারী মানে ঢুকেছিল, তাদের কিন্তু স্ক্রুটনি শুরু হয়েছে। স্ক্রুটনিতে দেখা হচ্ছে যে যারা চাকরি করছে, বর্তমানে অস্থায়ী পদে চাকরি করছে, তারা কি আদৌ সবকিছু মেনটেন করে চাকরি পেয়েছে, বা তাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, বা এক কথায় পুরো স্ক্রুটনি কিন্তু চলছে বা ভেরিফিকেশন চলছে। যদি দেখা যায় যে এমন কিছু কর্মচারী আছে তারা ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না, তাদের কিন্তু বাতিল করা হলেও হতে পারে। হয়ে গেল। এবারে আমি আসি পার্মানেন্টের ব্যাপারে। পার্মানেন্ট কিভাবে হবে? দেখো পার্মানেন্টে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুতরাং বিভিন্ন রাজ্যও করছে এবং আমাদের রাজ্যেও কিন্তু করা হতে পারে। তার জন্য যারা তোমরা অস্থায়ী কর্মচারী আছো, তাদের কিন্তু ঘরে বসে থাকলে হবে না। তাদেরকে এই যে তোমাদের যে বার্তা, তোমাদের যে দুঃখ দুর্দশা, সেটা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে দিতে হবে। তার জন্য তোমরা নিশ্চয়ই জানো, বর্তমানে
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জনতার দরবার করছেন। সেই জনতার দরবারে তোমাদের যে দাবি দেওয়া আছে, তোমাদের যে দুঃখ দুর্দশা কষ্ট আছে, সেই কষ্টটা কিন্তু পৌঁছে দিতে হবে মুখ্যমন্ত্রীর কানে। আর যদি তোমাদের বার্তা না পৌঁছাতে পারো, তাহলে তোমরা কিন্তু কোনোভাবেই এই যে স্থায়ীকরণের একটা ব্যাপার, সেই সুবিধা কিন্তু এত দ্রুত কিন্তু পাবে না। তোমাদেরকে নিজেদেরকে কিন্তু খবরটা পৌঁছে দিতে হবে, অথবা তোমাদের যেভাবে ধরো আমি সোশ্যাল মিডিয়াতে তোমাদের সঙ্গে তোমাদের আওয়াজ তুলছি, এখন সেই বার্তাকে তোমাদের কান পর্যন্ত পৌঁছাতে হবে। তোমাদের সমস্ত যারা অস্থায়ী কর্মচারী আছো তাদের কান পর্যন্ত পৌঁছাতে হবে, এবং একত্রিতভাবে সবাইকে কিন্তু ডেপুটেশন বা যেটা সাংবিধানিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তোমাদেরকে যেতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আশা করছি আজকের ভিডিওটা তোমরা যত অস্থায়ী কর্মচারী আছো তাদের কাছে পৌঁছে দিবে, এবং তোমাদের যে দাবি দাওয়া সেইগুলো তোমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কান পর্যন্ত পৌঁছে দিবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।